হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক ভার কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। যারা ভর কেন্দ্রের ভিডিও দেখেছো বা ক্লাস করেছো তাদের কাছে খুব সুখবর, তারা সহজেই এই ক্লাসটা বুঝতে পারবে। তবে একটু কনফিউশন হতে পারে। মন দিয়ে ক্লাসটা করো এবং পুরোটা দেখো, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে ভর কেন্দ্র এবং ভার কেন্দ্রের মধ্যে ডিফারেন্স কোথায়। দুটো কি একই বিন্দু না দুটো আলাদা বিন্দু? তো চলো স্টার্ট করি। হেডলাইন করো, ভার কেন্দ্র। ভার কেন্দ্র, তাই না? তো এটাকে ইংরেজিতে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, আচ্ছা, আমরা প্রথমে এই নাম থেকে বোঝার চেষ্টা করব অ্যাকচুয়ালি ভার কেন্দ্র জিনিসটা কি। নামের মধ্যেই কিন্তু অর্থ লুকিয়ে আছে। দেখো, ভার এই শব্দটাকে টার্গেট করো। ভার মানে কি? ওজন, তাই না? ওয়েট। আচ্ছা, কেন্দ্র এই শব্দকে যদি আমরা টার্গেট করি, কেন্দ্র বলতেই একটা বিন্দুকে বোঝাচ্ছে, তাই না? তাহলে একটু ভালো করে বিচার করো যে অ্যাকচুয়ালি ভার কেন্দ্র জিনিসটা কি। কোনো বস্তুর ভার বা ওজন যে বিন্দুর মধ্যে দিয়ে ক্রিয়াশীল হয়, সেই বিন্দুকে বলা হয় ভার কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। আমরা এই নামটাকে বিশ্লেষণ করলাম এবং আমরা জানতে পারলাম যে ভার কেন্দ্র হচ্ছে বস্তুর মধ্যে এমন একটা বিন্দু যে বিন্দুর মধ্যে দিয়ে ভার ক্রিয়াশীল হয়, মানে ওজন ক্রিয়াশীল হয়, মানে পৃথিবীর আকর্ষণ ক্রিয়াশীল হয়। ঠিক আছে, এবার বিস্তারিতভাবে বিষয়টাকে বোঝা যাক। ধরো এটা কোনো একটা বস্তু। এই বস্তু অসংখ্য কণার সমষ্টি, অসংখ্য কণার সমষ্টি, তাই না? তো এই কণাগুলোর কিন্তু ভর রয়েছে। ধরে নাও এই কণার ভর m1, এই কণার ভর m2, এই কণার ভর m3, m4, m5। অসংখ্য কণা আছে, n সংখ্যক ধরে নাও কণা আছে। তো n তম কণার ভর হচ্ছে mn। এবার প্রত্যেকটা কণার ভর আছে, প্রত্যেকটা কণাকে কিন্তু পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, মানে প্রত্যেকটা কণার কিন্তু ওজন আছে। ধরে নাও এই m1 কণার ওজন m1 g1। তোমরা ভালো করে জানো যে m ভরের কোনো বস্তু কণার ওজন mg, যেখানে g হলো অভিকর্ষজ ত্বরণ। তো আমি ধরলাম যে m1 পজিশনে অভিকর্ষজ ত্বরণ g1। ঠিক একই রকমভাবে m2 কণার ভর m2 g2। তোমরা g2 থেকে বুঝতে পারছো g2 হলো অভিকর্ষজ ত্বরণ m2 কণার পজিশনে। একই রকমভাবে m3 কণার ওজন m3 g3। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে ওজন, প্রত্যেকটা কণার ওজন নিম্ন মুখে ক্রিয়াশীল, নিচের দিকে ক্রিয়াশীল, তাই না? আর ওজন মানে কি? ওজন হলো বল এক প্রকারের, তার মানে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কণার উপর বল কাজ করছে এবং এই বলগুলোর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে, তাই না? এবার তোমরা খুব ভালো করে জানো, কোনো বস্তুর উপর যদি একই দিকে বল কাজ করে, ধরে নাও এটা কোনো একটা বস্তু, এর উপর F1 মানে একটা বল ক্রিয়াশীল এবং F2 মানের আরও একটা বল ক্রিয়াশীল, এরা একই দিকে ক্রিয়াশীল। তাহলে এই বস্তুর উপর লব্ধি বল F কত হবে? F হয়ে যাবে F1 প্লাস F2। যেহেতু একই দিকে ক্রিয়াশীল, তাই লব্ধি বলের মান F হয়ে যাবে F1 প্লাস F2। আমরা ভেক্টর চিহ্ন বাদ দিয়েও লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটা কণার ওজন আছে, আর প্রত্যেকটা ওজনই কি? এক একটা ভেক্টর। তার মানে
তুমি যদি লব্ধি ওজন বের করতে চাও বা লব্ধি বল বের করতে চাও, তুমি সহজেই বের করতে পারবে। তাহলে কি করতে হবে, তোমাকে প্রত্যেকটা ওজনকে যোগ করতে হবে। যেহেতু একই দিকে ক্রিয়াশীল, তাই সাধারণ যোগ করলেই তুমি বস্তুর টোটাল ওজন পেয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যোগ করছি। দেখো, প্রথম কণার ওজন m1 g1, দ্বিতীয় কণার ওজন m2 g2, তৃতীয় কণার ওজন এইভাবে লিখবে, লিখতে 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 nতম কণার ওজন mn gn। সবগুলো যোগ করলাম। যোগ করার পরে আমি একটা লব্ধি ওজন পাবো, তাই না? সেই লব্ধি ওজনকে আমি w দিয়ে লিখছি, টোটাল ওজন। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মজার জিনিস কি, যদি জি এর মানগুলো একই হয়, অর্থাৎ এই বস্তুর প্রতিটা বিন্দুতে যদি জি এর মান একই হয়, জি এর ভ্যালু একই হয়, তাহলে তোমরা কি লিখতে পারবে, g1 ইকুয়াল টু g2 ইকুয়াল টু g3 ইকুয়াল টু ডট ডট gn ইকুয়াল টু কিছু একটা ভ্যালু, সেই ভ্যালুটা ধরে নাও g। তাহলে প্রত্যেকটার ভ্যালু, g1 এর ভ্যালু g এর সমান, g2 এর ভ্যালু g এর সমান, g3 এর ভ্যালু g এর সমান, gn এর ভ্যালু g এর সমান, প্রত্যেকটার ভ্যালু কিন্তু সেম। তো আমরা কি করলাম, আমরা যোগ করলাম। যোগ করার পরে আমরা এই ভ্যালুগুলো অর্থাৎ g1 এর জায়গাতে g পুট করব, g2 এর জায়গাতে g পুট করব, gn এর জায়গাতে g পুট করব। তাহলে আমরা পেয়ে যাব m1 g প্লাস m2 g প্লাস ডট 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 mn g। ঠিক আছে। এবার এক কাজ করো, g কমন নাও, g যদি কমন নাও তাহলে তোমরা পেয়ে যাচ্ছ m1 প্লাস m2 প্লাস ডট 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 mn ব্র্যাকেটে g। ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা কণার ভর তো স্কেলার কোয়ান্টিটি, খুব ভালো করে জানো। প্রত্যেকটা কণার ভর যোগ করলে মোট ভর পেয়ে যাব। মোট ভর হচ্ছে ধরে নাও ক্যাপিটাল M। তাহলে এই বস্তুর টোটাল ভর কত, টোটাল ভর কিন্তু ক্যাপিটাল M, তাই সবগুলো ভর যোগ করলে আমি ক্যাপিটাল M পেয়ে যাব, যেটা হলো মোট ভর ক্যাপিটাল M ইন্টু জি। জি হচ্ছে এই বস্তুর যে কোনো পজিশনে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে। তো এই যে ওজন পেলাম আমরা, একটা লব্ধি ওজন, এই লব্ধি ওজন কোনো একটা বিন্দুর মধ্যে দিয়ে তো কাজ করবে। ধরে নাও সেই বিন্দুটা হচ্ছে এটা, ঠিক আছে, এই বিন্দুটা। তো এই লব্ধি ওজন এই বিন্দুর মধ্যে দিয়ে নিচের দিকে ক্রিয়াশীল হবে, একটা উলম্ব রেখা বরাবর নিচের দিকে ক্রিয়াশীল হবে। তো এই বিন্দুটাকে বলবো আমরা ভার কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে। তাহলে টোটাল ওজন কত হচ্ছে mg, বড় হাতের mg লিখেছি। তো বিষয়টাকে আরো ভালো করে বোঝা যাক। এটা ধরো কোনো একটা বস্তু, আবারও বলছি এই বস্তু অসংখ্য কণার সমষ্টি। প্রত্যেকটা কণার ওজন নিচের দিকে ক্রিয়াশীল। ওজন হলো এক প্রকারের বল এবং বল হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো সমস্ত ওজনের যদি আমরা লব্ধি বের করি, সেই লব্ধি ওজন একটা বিশেষ বিন্দুর মধ্যে দিয়ে নিচের দিকে ক্রিয়াশীল হয়, সেই বিশেষ বিন্দুকে আমরা বলবো ভার কেন্দ্র। ঠিক আছে। তাহলে বোঝা গেল ভার কেন্দ্র জিনিসটা কি, তাই না? তো ভার কেন্দ্র হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। এবার প্রশ্ন হচ্ছে এই বস্তুর মধ্যে ভার কেন্দ্র কটা হতে পারে? উত্তর হচ্ছে ভার কেন্দ্র কোনো একটা বস্তুর ক্ষেত্রে একটাই হতে পারে, যদি বস্তুর আকার এবং আয়তন কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ চেঞ্জ না হয়। তার মানে কি বোঝা গেল, বস্তুর আকার আয়তন চেঞ্জ হয়ে গেলে কিন্তু ভার কেন্দ্র কনস্ট্যান্ট থাকবে না, মানে ভার কেন্দ্রের অবস্থান পাল্টে যাবে। তাই ভার কেন্দ্রের অবস্থান যদি ঠিক রাখতে হয় তাহলে বস্তুর আকার এবং আয়তনকে ফিক্স রাখতে হবে। তার মানে কি, যদি কোনো বস্তুর আকার ও আয়তন পরিবর্তিত না হয় এবং বস্তুকে যে কোনো অবস্থাতেই রাখো না কেন, যে কোনো অবস্থায় থাক, বস্তু এইভাবে থাক, বস্তু এইভাবে থাক, বস্তু এইভাবে থাক, বস্তু এইভাবে থাক, যে কোনো অবস্থাতেই থাকুক না কেন, ভার কেন্দ্র কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ এই পুরো বস্তুর ভার একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে দিয়ে নিচের দিকে ক্রিয়াশীল হবে, সেই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলবো ভার কেন্দ্র। ঠিক আছে। তো যাই হোক, তো এবার
যে সমস্ত বস্তু প্রতিসম আকৃতির হয়, যেমন ত্রিভুজ, ধরো একটা ত্রিভুজাকার পাত আছে, এই ত্রিভুজাকার পাতের ভারকেন্দ্র কি হবে? তাহলে এই ত্রিভুজের মধ্যমা তিনটির ছেদ বিন্দু হয়ে যাবে ভারকেন্দ্র, ঠিক আছে। আবার যদি কোনো আয়তাকার পাত হয় বা আয়তক্ষেত্র হয়, এই আয়তক্ষেত্রের দুটো কর্ণের ছেদ বিন্দুই হয়ে যাবে ভারকেন্দ্র। যদি গোলক হয়, গোলকের কেন্দ্রই হয়ে যাবে ভারকেন্দ্র। যদি কোনো সিলিন্ডার হয় বা চোঙ হয়, চোঙের অক্ষের মধ্যবিন্দু হয়ে যাবে ভারকেন্দ্র। আচ্ছা, তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো যে এই কথাগুলো কিন্তু আমি ভরকেন্দ্র বোঝানোর সময় বলেছিলাম, যে যে পয়েন্টগুলোর কথা বলছি সেই পয়েন্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভরকেন্দ্র, আবার এখন বলছি এগুলো ভারকেন্দ্র। তাহলে কি ভারকেন্দ্র ও ভরকেন্দ্র একই বিন্দু? এদের মধ্যে কি কোনো ডিফারেন্স নেই? উত্তর হচ্ছে হ্যাঁ, ডিফারেন্স আছে। ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র কিছু কিছু ক্ষেত্রে একই বিন্দু হয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আলাদাও হতে পারে, অন্যান্য ক্ষেত্রে আলাদাও হতে পারে। কিছুক্ষণ পরে এই বিষয়টা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এইবার দেখো ভারকেন্দ্রের ক্যালকুলেশন বা ভারকেন্দ্রের অবস্থান আমরা কিভাবে বের করব। তো চলো কিছুটা ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন দেখো, ধরে নাও এটা একটা বস্তু, এই বস্তুর মধ্যে অসংখ্য কণা আছে, আমি তিনটে কণা নিয়ে বিচার করছি, ঠিক আছে। এই যে প্রথম কণা যার ভর m1, এটা দ্বিতীয় কণা m2 এবং এটা n-তম কণা, এটা n-তম কণা। এবার প্রত্যেকটা কণার কিন্তু অবস্থান রয়েছে, অর্থাৎ স্থানাঙ্ক রয়েছে। তো m1 কণার স্থানাঙ্ক আমি পাশে লিখে দিচ্ছি, m1 কণার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, z1। m2 কণার স্থানাঙ্ক হলো x2, y2, z2 এবং ডট ডট ডট। n-তম কণার স্থানাঙ্ক হলো xn, yn এবং zn। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে, বুঝতেই পারছো, x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ। ভর কেন্দ্র কোথায় থাকে, ভার কেন্দ্র কোথায় থাকে সেটা আমরা বের করব। অ্যাকচুয়ালি এখানে ভর কেন্দ্র নয়, ভার কেন্দ্র বের করব। ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র কিছু কিছু ক্ষেত্রে কি বললাম, একই বিন্দু হয়, সেক্ষেত্রে অবস্থান কিন্তু সেম হয়ে যায়, কিন্তু সব ক্ষেত্রে নয়। তো আমরা ভার কেন্দ্র বের করব। ধরে নাও এটা হচ্ছে ভার কেন্দ্র, আমি একটু বড় ডট দিয়ে লিখছি, ভার কেন্দ্রকে আমি জি দিয়ে প্রকাশ করছি। তো এই ভার কেন্দ্রের স্থানাঙ্ক ধরে নাও x, y, z, ঠিক আছে। তাহলে x কি করে বের করব? দেখো x এর ভ্যালু কি করে ক্যালকুলেট করব, x ইকুয়াল টু কি হবে। প্রথমে আমরা কি করব, প্রথম যে কণাটা আছে তার ওজন কত, m1 g1 ওজন, ওজনের সঙ্গে প্রথম কণার যে স্থানাঙ্ক সেটা গুণ করে দাও, কি আছে স্থানাঙ্ক x1। আমি কিন্তু x অক্ষের ক্যালকুলেশনটা করছি, ঠিক আছে। একই রকমভাবে দ্বিতীয় কণার ওজন কত, m2 g2 এবং x অক্ষের মান কত, x2 গুণ করলাম। এইভাবে প্রত্যেকটা কণা করতে হবে এবং লাস্ট কণাটা করতে হবে কি, mn gn এবং স্থানাঙ্ক গুণ করে দিলাম xn, ঠিক আছে। কি করলাম, ওজনের সঙ্গে বা ভারের সঙ্গে আমি প্রত্যেকটা কণার স্থানাঙ্ক গুণ করলাম। এবার স্থানাঙ্ক বাদ দিয়ে শুধু ওজনটাকে নিচে লিখব, টোটাল ওজন। প্রথম কণার ওজন কত, m1 g1, দ্বিতীয় কণার ওজন কত, m2 g2। এইভাবে প্রত্যেকটা কণার ওজন লিখব এবং লাস্টে লিখব লাস্ট কণার ওজন mn gn, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা বের করতে পারবো x এর মান, ভার কেন্দ্রের x অক্ষের মানটা বা x এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, এটাকে তোমরা সামেশন আকারে লিখতে পারবে। তো
আমি সামেশন দিলাম, ধরে নাও আই ইকুয়াল টু, একটু বড় করি তাহলে সুবিধা হবে বুঝতে, সামেশন আই ইকুয়াল টু 1 to n। তো আমি কি লিখব, এম আই জি আই এক্স আই, নিচে কি লিখব, টোটাল ওজন, টোটাল ওজন কি এম আই জি আই, ঠিক আছে, আয়ের ভ্যালু 1 to n। তো এইভাবে তোমরা এক্স অক্ষের মানটা পেয়ে যাবে। তাহলে কি করলাম, ওজনের সঙ্গে স্থানাঙ্ক গুণ করে লিখলাম ওপরে, তারপর সবগুলো যোগ করে দিলাম, আর নিচে ওজনগুলো যোগ করলাম, প্রত্যেকটা কোনো ওজন যোগ করলাম, মানে অ্যাকচুয়ালি টোটাল ওজন নিচে লিখতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একই রকমভাবে তোমরা চাইলে ওয়াই অক্ষের মান বের করতে পারবে। ওয়াই ইকুয়াল টু, আমি সামেশন দিয়ে লিখছি কারণ আমরা বুঝে গেছি কিভাবে লিখতে হয়। তাহলে ওয়াই ইকুয়াল টু কি লিখবো আমরা, প্রথম কণার ওজন এম আই বা আয়তম কণার ওজন এম আই জি আই এবং আয়তম কণার স্থানাঙ্ক এক্স আই, এক্স তো লিখবো না এখানে যেহেতু ওয়াই অক্ষের মান বের করছি, ওয়াই আই লিখবো, নিচে টোটাল ওজন লিখবো এম আই জি আই, ঠিক আছে। একই রকমভাবে আমরা জেড এর মান বের করতে পারবো, সামেশন ওভার এম আই জি আই জেড আই বাই সামেশন ওভার এম আই জি আই। তো এইভাবে কিন্তু আমরা ভার কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো, আবার অবস্থান ভেক্টরের রেসপেক্টেও কিন্তু বের করতে পারবো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ভার কেন্দ্র এবং ভর কেন্দ্র কি একই বিন্দু? উত্তরটা আমরা এবার খুঁজবো, ঠিক আছে, একই বিন্দু কিনা আমরা সেটা এবার দেখব। দেখো, আমি এই জায়গাটা মুছে দিলাম, তোমরা একটু লিখে নিও। এবার যদি প্রত্যেকটা কণার অবস্থানে যদি জি এর ভ্যালু একই হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ আমরা কি লিখবো তাহলে, প্রত্যেকটা কণার অবস্থান জি এর ভ্যালু একই যদি হয় তাহলে আমরা এম ওয়ান তো লিখছি, জি এর পরিবর্তে জি ওয়ানের পরিবর্তে জি লিখবো, একই মান, প্রত্যেকটা কণার অবস্থানে জি এর মান কি সেম, তাহলে জি লিখলাম ইন্টু এক্স আই প্লাস এম টু লিখবো, জি টুর জায়গাতে কি লিখবো, জি লিখবো, একই মান বললাম, এক্স টু ডট 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 এন তম কণার ক্ষেত্রে কি লিখবো এম এন, এবং এটাও কি হবে জি হবে, প্রত্যেকটা কণার অবস্থানে জি এর ভ্যালুটা সেম মান কত লিখছি, জি জি জি, সব জায়গায় জি লিখছি, ঠিক আছে, এক্স এন ডিভাইডেড বাই, দেখো এম ওয়ান জি, যেখানে যেখানে জি ওয়ান জি টু জি থ্রি আছে সব জায়গাতে জি লিখো, এম টু জি প্লাস ডট 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 এম এন জি। আচ্ছা, এক কাজ করো, এবার সব জায়গাতে জি কমন আছে, জি কমন নিয়ে নাও, তাহলে ওপরে জি কমন নিলাম, তাহলে ব্র্যাকেটে কি থাকছে দেখো, ব্র্যাকেটে থাকছে এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু প্লাস ডট ডট ডট, বাকিগুলো লিখলাম না, নিচে দেখো কি থাকছে, এখানেও জি কমন চলে যাচ্ছে, জি যদি কমন চলে যায় তাহলে কি লিখতে পারছো দেখো, ব্র্যাকেটে থাকছে এম ওয়ান প্লাস এম টু প্লাস ডট ডট ডট। এবার জি জি তো কেটে গেল, তাই না, কেটে গেলে শুধুমাত্র কি পড়ে থাকলো দেখো, উপরে পড়ে থাকছে এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু প্লাস ডট ডট ডট, নিচে কি পড়ে থাকছে টোটাল ভর এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি টোটাল ভর, তাই না। তাহলে দেখো এই যে এক্সপ্রেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভর কেন্দ্রের এক্সপ্রেশন, ভর কেন্দ্রের রাশিমালা। ভর কেন্দ্রের রাশিমালাতে কি করেছিলাম, ভর ইন্টু স্থানাঙ্ক, ভর ইন্টু স্থানাঙ্ক, ভর ইন্টু স্থানাঙ্ক সবগুলো যোগ করেছিলাম বাই টোটাল ভর করেছিলাম, তাহলে এটাই কিন্তু অ্যাকচুয়ালি এক্সসিএম, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি বের করতে গিয়েছিলাম কি এক্স সিজি, সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি, এবং আলটিমেটলি দেখলাম এই এক্স সিজির ভ্যালুটা এক্সসিএম এর ভ্যালুর সঙ্গে কি হয়ে গেল, সমান হয়ে গেল। কেন সমান হলো, কারণ আমরা ধরে নিয়েছিলাম এই যে বস্তু দেখতে পাচ্ছ এই বস্তুর প্রত্যেকটা কণার অবস্থানে জি এর মানটা সেম ধরে আমরা কি পেলাম, সেন্টার অফ গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু সেন্টার অফ মাস। তার মানে ছোট ছোট বস্তু যেগুলো রয়েছে, ধরো চেয়ার টেবিল ইট বই, এই সব বস্তুর ক্ষেত্রে বস্তুর প্রত্যেকটা অবস্থানে জি এর মান কিন্তু সেম হয়,
যেহেতু জি এর মান সেম হয় তাই সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ মাস সেম হয়ে যায়। তার মানে কখন সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ মাস একই বিন্দু হবে? যখন কোনো বস্তুর প্রত্যেকটা অবস্থানে জি এর ভ্যালু অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের ভ্যালু একই হবে। তার মানে আমাদের ভূপৃষ্ঠে যে সমস্ত ছোট ছোট বস্তু আছে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা অবস্থানে বস্তুকণার প্রত্যেকটা অবস্থানে কিন্তু জি এর ভ্যালুটা আমরা একই ধরে নিই, তাই সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু সেন্টার অফ গ্র্যাভিটি। সেই কারণেই আমি কি বলেছিলাম, একটা আয়তক্ষেত্র নাও, ত্রিভুজ নাও, গোলক নাও, প্রত্যেকটা সেন্টার অফ মাসটাই হয়ে যাবে সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, কিন্তু কোন ক্ষেত্রে সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি একই বিন্দু হবে না? কোন ক্ষেত্রে? এমন কোন উদাহরণ রয়েছে যেখানে সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি একই বিন্দু নয়? ঠিক আছে, তো এটা অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো, বড় সড়ো কোনো বস্তু, বিস্তৃত বস্তুর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। যেমন হিমালয় পর্বতমালা, এই হচ্ছে হিমালয় পর্বতমালা। ঠিক আছে, উচ্চতা অনেক বেশি, ওপরে যত যাবে জি এর মান তত কমবে, নিচে জি এর মানটা বেশি। ঠিক আছে, ওপরে ধরো আমি জি এর মান জি প্রাইম দিয়ে লিখলাম, ওপরে জি এর মান কম, নিচে জি এর মান বেশি। যেহেতু নিচে জি এর মান বেশি তাই ওজনটা নিচে বেশি, ওজন যেহেতু নিচে বেশি তাই সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু এই মিডিল পয়েন্ট হবে না, কিছুটা নিচে হবে, এটা হয়ে যাবে সিজি। এবার এটা হতে পারে সেন্টার অফ মাস। ঠিক আছে, তার মানে সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি একই হবে না, কিছুটা নিচে নেমে যাবে। কারণ কি? কারণ নিচে জি এর ভ্যালুটা বেশি হয়, ওপরে জি এর ভ্যালুটা কম হয়ে যায়। তাই এই বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কিন্তু সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি একই বিন্দু নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে পার্থক্য বুঝে গেলাম। এবং আরও একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে মহাশূন্যে যেখানে গ্র্যাভিটি নেই সেখানে কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি ক্রিয়াশীল নয়, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি কথাটাই অর্থহীন। যেখানে ভার নেই সেখানে ভার কেন্দ্র থাকবে কি করে, তাই না? সেখানে ভার কেন্দ্রের কোনো আলোচনাই আসবে না, তাই ভার কেন্দ্র কথাটা অর্থহীন, মাথায় রাখবে এটা। তো মহাশূন্যে ভার কেন্দ্র থাকে না, কিন্তু ভর কেন্দ্র সব জায়গাতে থাকে, কারণ বস্তুর ভর সব জায়গাতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গাতে একই থাকে। এবার আমরা আলোচনা করব পরীক্ষার একটা কোশ্চেন নিয়ে, যে পরীক্ষাতে কোশ্চেন আসে প্রমাণ করো যে ভারকেন্দ্র অদ্বিতীয় একটি বিন্দু, মানে ভারকেন্দ্রের অদ্বিতীয়তা আমরা প্রমাণ করব। তাই হেডলাইন করতে পারো ভার কেন্দ্রের অদ্বিতীয়তা। ঠিক আছে, অর্থাৎ এই কথাটার মানে কি, যে ভারকেন্দ্রের দ্বিতীয় কোনো বিন্দু নেই, ভারকেন্দ্র বস্তুর মধ্যে একটাই হয়, এর দ্বিতীয় কোনো বিন্দু হতে পারে না, মানে দুটো ভারকেন্দ্র কখনোই হতে পারে না একটা বস্তুর ক্ষেত্রে, এটাই আমরা প্রমাণ করব। ধরে নাও এরকম একটা বস্তু আছে, আচ্ছা একটু ভালো করে আঁকি, এরকম একটা বস্তু আছে, এই বস্তুর ধরে নাও ভারকেন্দ্র হচ্ছে এটা, এবং ওজন নিচে কাজ করছে, এইভাবে ওয়েট কাজ করছে, এই উলম্ব রেখা বরাবর নিচে কাজ করছে। তাহলে অ্যাকচুয়ালি উলম্ব রেখাটাকে বর্ধিত করো, এটা হচ্ছে উলম্ব রেখা। তাহলে তুমি যদি ভারকেন্দ্র এটাকেও ধরো তাহলেও তো এই রেখার এই যে এই বিন্দুর মধ্যে দিয়েও ওজনটা কাজ করতে পারে, তাই না? তুমি ভারকেন্দ্র এটাও ধরতে পারো, এর মধ্যে দিয়েও কিন্তু ওজন কাজ করছে, তাই না? তো আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে এই বস্তুর ভারকেন্দ্র দুটো, একটা জি, একটা হচ্ছে জি প্রাইম, তিনটেও ধরতে পারো, অসুবিধা নেই। তো এখন আপাতত এই যে পজিশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পজিশনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে জি প্রাইম এবং জি এর মধ্যে দিয়ে কিন্তু ওজন কাজ করছে নিচের দিকে, অর্থাৎ ওজনের ক্রিয়ারেখার ওপরই কিন্তু দুটো বিন্দু অবস্থিত, তাই না? এবার যদি এর অবস্থানটাকে একটু আমরা পাল্টে দিই, মানে এরকম খাড়া করে দিই, তাহলে দেখো এরা তো এইভাবে ছিল, কিভাবে ছিল দেখতে পাচ্ছ, একটা এটা জি প্রাইম ছিল এবং এটা ছিল কি জি, এইভাবে চলে আসবে। কিন্তু ওজন তো তাহলে এর মধ্যে দিয়ে তুমি যদি দুটো ভারকেন্দ্র হয় আলাদা আলাদা,
তাহলে ওজন এর মধ্যে দিয়েও কাজ করবে, ওজন এর মধ্যে দিয়েও কাজ করবে, এটা তো সম্ভব নয়। ওজন তো একটা বিন্দুর মধ্যে দিয়ে কাজ করবে, একটা রেখার মধ্যে দিয়ে কাজ করবে, দুটো রেখার মধ্যে দিয়ে ওজন কাজ করতে পারে না। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভার কেন্দ্র দুটো কখনোই হতে পারে না। ভার কেন্দ্র অলওয়েজ কি হবে, একটাই হবে। তাই আমি ভার কেন্দ্রের সংজ্ঞাটা আমি বলেছিলাম যে একটা বস্তুকে যে কোনো অবস্থাতে রাখা হোক না কেন, ভার কেন্দ্র কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু, মানে দ্বিতীয় কোনো ভার কেন্দ্র নেই, ভার কেন্দ্র এক এবং অদ্বিতীয়। ঠিক আছে, তো এই বিষয়টাও কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম। তো এই ছিল ভার কেন্দ্রের সমস্ত আলোচনা। তো তোমাদের কেমন লাগলো, তোমরা বুঝতে পারলে কিনা, এবং ভর কেন্দ্র এবং ভার কেন্দ্রের মধ্যে পার্থক্য করতে পারলে কিনা সেটা আমাকে কমেন্টে জানাও। আমি আরও একবার বলে দিচ্ছি ভর কেন্দ্র কী জিনিস এবং ভার কেন্দ্র কী জিনিস। ভর কেন্দ্র হচ্ছে বস্তুর মধ্যে এমন একটা বিন্দু, যে বিন্দুর মধ্যে দিয়ে বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে চলন গতি সৃষ্টি হবে, কোনো ঘূর্ণন গতি সৃষ্টি হবে না, সেই রকম বিন্দুকে বলবো আমরা ভর কেন্দ্র। যেমন এটা যদি কোনো বস্তু হয়, এটা যদি ভর কেন্দ্র হয়, এই ভর কেন্দ্রের দিকে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে এর মধ্যে এটা সোজা চলে যাবে, ঘুরবে না। আর যদি এই সাইডে বল প্রয়োগ করি বা এই সাইডে বল প্রয়োগ করি, বস্তু ঘুরে যাবে। যেমন তোমাদের সামনে আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ধরো এই পেনের ঠিক মিডিল পয়েন্টটাকে আমরা ভর কেন্দ্র ধরছি, যদি আমরা ভর কেন্দ্র বরাবর বল প্রয়োগ করি তাহলে পেনের মধ্যে একটা চলন গতি সৃষ্টি হবে, কিন্তু আমি সাইডে বল প্রয়োগ করলে পেনটা ঘুরে যাবে। তোমরা নিজেরাও পরীক্ষা করতে পারো, একটা পেন নিয়ে পরীক্ষা করতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ভার কেন্দ্র জিনিসটা কি। ভার কেন্দ্র হচ্ছে কোনো বস্তুর ওজন যে নির্দিষ্ট বিন্দুর মধ্যে দিয়ে নিচের দিকে ক্রিয়া করে, ঠিক আছে, সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় ভার কেন্দ্র। তার মানে ওজন অ্যাকচুয়ালি প্রত্যেকটা কণার উপর ক্রিয়াশীল, কিন্তু আমরা লব্ধির সূত্র থেকে, ওজন যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাই প্রত্যেকটা কণার ওজন নিচের দিকে কাজ করে, এবং এই প্রত্যেকটা ওজনকে আমরা যোগ করে একটা নির্দিষ্ট ওজন পেলাম, মানে লব্ধি পেলাম, সেই লব্ধিটা একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে দিয়ে কাজ করবে। ঠিক আছে, এবং এই নির্দিষ্ট বিন্দুকে আমরা কি বলবো, ভার কেন্দ্র। এবং এটা আমরা পরীক্ষাও করতে পারি। দেখো ধরে নাও এই পেন, ঠিক আছে, তো এই পেন দিয়ে যদিও নাও হতে পারে, তো এই পেনের ভার কেন্দ্র মিডিল পয়েন্টটাকে ধরে নিচ্ছি, তাহলে এর ওজন পুরো যে পেনটা আছে, পুরো পেনটার ওজন কিন্তু এই মিডিল পয়েন্টের মধ্যে দিয়ে নিচের দিকে ক্রিয়াশীল। এবার ওজনের সমান বল যদি আমি প্রয়োগ করি উল্টো দিকে, তাহলে কিন্তু আমি পেনটাকে ঠিক ব্যালেন্সে রাখতে পারবো। স্কেল থাকলে খুব ভালো হতো, আশেপাশে কোনো স্কেল নেই, তাহলে খুব ভালোভাবে প্রমাণটা করতে পারতাম আমরা। ঠিক আছে, ধরো এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, এই বাক্সের যে বাক্স, এটা কিন্তু ফাঁপা বাক্স। ঠিক আছে, ফাঁপা বাক্স, তাহলে উপাদান সবসময় সাইডে আছে, ভেতরে কিন্তু কোনো উপাদান নেই বাক্সের ভেতরে। তো অ্যাকচুয়ালি কিন্তু ভারকেন্দ্র কোথায় হবে, একদম মিডিল পয়েন্ট হবে। যেখানে ভারকেন্দ্র হবে সেখানে কোনো উপাদান নেই, তার মানে বস্তুর উপাদানের মধ্যেই যে ভারকেন্দ্র বা ভরকেন্দ্র অবস্থিত হতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ভারকেন্দ্র বা ভরকেন্দ্র উপাদানের বাইরেও থাকতে পারে। ঠিক আছে, তো যেহেতু মিডিল পয়েন্টের মধ্যে তো ওজনটা কাজ করবে, তো আমরা চাইলে এটাকে ব্যালেন্স করতে পারবো। এমন একটা জায়গাতে আমি বল প্রয়োগ করবো, এটা ব্যালেন্সে থাকবে। দেখো তাহলে ওজন যে বিন্দুর মধ্যে নিচের দিকে ক্রিয়াশীল, সেই বিন্দুর মধ্যে দিয়ে যদি ওপরের দিকে ওজনের সমান বল প্রয়োগ করি, তাহলে এটা কিসে থাকবে, ব্যালেন্সে থাকবে। ঠিক আছে, বোঝা গেল। তো এটা এবার উল্টো দিকে যদি সমমানের একটা বল দিয়ে দিই আমি, ডাব্লু ওজন নিচে কাজ করছে, উল্টো দিকে যদি ডাব্লু ওজন দিয়ে দিই, তাহলে এটা কিসে থাকবে, ব্যালেন্সে থাকবে। ঠিক আছে, এই ছিল ভারকেন্দ্রের আলোচনা। আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।